সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ডক্টর টিভির স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নিয়মিত লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য সমাধান, প্রেজেন্টেড বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড পাওয়ার্ড বাই নিনা সেন্টের 295তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার অর্ণব। 295তম পর্ব আজ। একে একে আমরা 300 ছুঁই করছি, অর্থাৎ বোঝাই যাচ্ছে অনুষ্ঠানটি কতটা জনপ্রিয় এবং এই জনপ্রিয়তার মূলে আছেন আপনারা। তো দর্শক, আপনারা জানেন আমাদের প্রতিটি পর্বে যুক্ত থাকেন এক একজন দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসক। তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান সুজন, একাডেমিক রেজিস্ট্রার, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। এবং আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে বয়সভেদে ফুসফুসের বিভিন্ন সমস্যা, তার কারণ এবং করণীয়। তো আমি অনুষ্ঠানের শুরুতেই স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময়ের মধ্য থেকেও স্বাস্থ্য সমাধানের জন্য আমাদের কিছু সময় দেওয়ার। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। আপনাকে ধন্যবাদ। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা অনুষ্ঠান শুরু করতে পারি। জি, শুরু করেন। ধন্যবাদ স্যার। তো অনুষ্ঠানের শুরুতেই দর্শকদেরকে বলে দেই যে আপনারা জানেন যে আপনারাও কিন্তু সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের যদি আমাদের বিশেষজ্ঞ স্যারের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সেই প্রশ্নটি আমি সরাসরি জানিয়ে দিব স্যারকে। তো স্যারকে আমি প্রথমেই জানতে চাচ্ছি আমাদের আজকের যে বিষয়, অর্থাৎ বয়স ভেদে ফুসফুসের বিভিন্ন সমস্যা। স্যার, আপনি যদি একটু আমাদেরকে সকলকে বলতেন যে বয়স ভেদে আমাদের ফুসফুসের কি কি ধরনের সমস্যা হতে পারে। ধন্যবাদ ডাক্তার অর্ণব। আসলে ফুসফুসে নানা রকম সমস্যা হয়ে থাকে। এই সমস্যাগুলো আসলে বয়স ভেদে কিছুটা ভেরিয়েশন হয়। যেমন এক এক বয়সে ফুসফুসের এক এক রকম সমস্যা হয়ে থাকে। যেমন আমরা যদি ছোট বা শিশুকাল থেকে ধরি, সাধারণত প্রথম 2 বছর পর্যন্ত বাচ্চাদের যদি ঘন ঘন ঠান্ডা হয়, কাশি হয়, নাক দিয়ে পানি পড়ে বা একটু গলার মধ্যে আওয়াজ হয়, যেটাকে আমরা বলি হুইজি ভিভি, এরকম যদি রিকারেন্ট কাফ এন্ড কোল্ড অ্যাটাক হয় প্রথম 2 বছর পর্যন্ত, এটাকে আমরা বলি রেসপিরেটরি ব্রঙ্কিওলাইটিস। আর এই ঠান্ডা, ঘন ঘন ঠান্ডা বা হুইজি বেবি, এই কমপ্লেনটা যদি পারসিস্ট করে মোর দেন 2 ইয়ার্স, 2 বছরের পরও যদি কমপ্লেনটা পারসিস্ট করে, তখন কিন্তু এটাকে আমরা বলি চাইল্ডহুড অ্যাজমা। মানে চাইল্ডহুড অ্যাজমা আমরা বলতে পারি যে 2 বছর থেকে 18 বছর পর্যন্ত এই বয়সটাতে চাইল্ডহুড অ্যাজমা আমরা বলি। এছাড়াও ইয়াং এজ, যেমন 18 বছরের পরে বা লেট এজেও ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে। সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগীরা ইয়াং এজে হয়। কম বয়সী রোগীদের আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বেশি পেয়ে থাকি। তারপর আমরা যদি হিসাব করি যে 40 ঊর্ধ্ব রোগীদের ক্ষেত্রে কি কি ডিজিজ হয়, 40-এর বেশি রোগীরা যদি ধূমপায়ী হয় বা স্মোকার হয়, সেক্ষেত্রে আমরা বলি যে পুরাতন শ্বাসকষ্ট রোগ অথবা সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই রোগগুলা, সিওপিডি রোগগুলা সাধারণত 40 বছরের বেশি হয়ে থাকে। আর আরো বেশি বয়সে সাধারণত স্মোকার রোগীদের আমরা যেটা বলি লাং ক্যান্সার বা ফুসফুসে ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার রোগগুলা কিন্তু সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে যারা ধূমপায়ী হয়। আর ফুসফুসের আরেকটা যেটা কমন ইনফেকশন, যেটা আমরা বলি পালমোনারি টিউবারকুলোসিস বা ফুসফুসের যক্ষা, এটা কিন্তু যে কোনো বয়সে হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে আমার পরবর্তী যে প্রশ্নটি, স্যার সর্বশেষ যে রোগটির কথা বললেন, একটা সময় স্যার আমাদের এই যে পালমোনারি টিউবারকুলোসিস, এটি নিয়ে খুব একটা ভীতি কাজ করতো, কিন্তু বর্তমানে স্যার আমরা জানি যে চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। স্যার, তারপরও স্যার টিবির ক্ষেত্রে স্যার আপনি যদি বলেন যে আমাদের চিকিৎসার কি কি ব্যবস্থা আছে এবং সেক্ষেত্রে আমাদের পেশেন্টের আউটকাম কেমন হতে পারে, পালমোনারি টিউবারকুলোসিস নিয়ে স্যার যদি একটু বলতেন। পালমোনারি টিউবারকুলোসিস ক্ষেত্রে বা ওভারঅল টিবির ক্ষেত্রে, কারণ টিবি তো ফুসফুস ছাড়া আরো বিভিন্ন অঙ্গে হতে পারে, পালমোনারি এই টিউবারকুলোসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যেই জাতীয়ভাবে ন্যাশনাল পর্যায়ে যে প্রোগ্রাম আছে, সেটাকে আমরা বলি এনটিবি, ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম। এবং এটা আমি মনে করি সাকসেসফুল, অন্যতম একটা সফল একটা প্রোগ্রাম আমাদের বাংলাদেশে। পার্শ্ববর্তী ইন্ডিয়ার চেয়েও কিন্তু আমরা টিবি ইরাডিকেশনের ক্ষেত্রে অনেক এগিয়ে আছি। এবং টিবি যে ডায়াগনোসিস, আমরা যে কফ পরীক্ষা করি, এটা সম্পূর্ণ বিনামূল্যে, পেরিফেরিতে ইভেন হেলথ কমপ্লেক্স পর্যন্ত বিনামূল্যে পরীক্ষা করা হয়ে থাকে। এবং টিবির যে ওষুধ, বিভিন্ন ক্যাটাগরিতে আমরা যে ওষুধ ভাগ করি, যেমন ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 4, সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে রোগীদের দেওয়া হয়। তাই আমি বলতে পারি যে বাংলাদেশে টিবি ডায়াগনোসিস এবং টিবি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা অনেক সাফল্য অর্জন করেছি এবং এটা খুবই সহজলভ্য একটা চিকিৎসা। এবং কারো যদি টিবি হয়, তার
ভীতিকর অবস্থা বা ভয় পাওয়ার কিছু নেই, সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা ব্যাধি পালমোনারি টিউবারকুলোসিস। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের দর্শকেরা কিন্তু প্রায় এই ধরনের প্রশ্নটি করে থাকেন যে টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমাদের কি মানে চিকিৎসা ক্ষেত্রে কেমন কি অগ্রগতি। তো আপনারা স্যারের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে জানতে পারলেন। স্যার বলে দিলেন যে ভারতের থেকেও কিন্তু আমরা টিবি চিকিৎসার ক্ষেত্রে আমাদের ন্যাশনাল যে টিবি গাইডলাইন এবং আমাদের জাতীয় যে প্রকল্পগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু খুব দ্রুততম সময়ে এগিয়ে যাচ্ছি। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কাছে আমার পরবর্তী যে প্রশ্নটি ছিল, স্যার যেটা বললেন অ্যাজমা। স্যার এই অ্যাজমা নিয়ে আমাদের মানুষেরা প্রায় আক্রান্ত হয়ে থাকেন এবং ছোটবেলা থেকেই দেখা যায় যে হাঁপানি বা শ্বাসকষ্টের এই সমস্যাটা থাকে। স্যার যদি অ্যাজমা ডিজিজটা সম্পর্কে সাধারণ মানুষের জন্য একটু বলতেন, কারণ যখনই রোগীরা আসেন তারা এই রোগটি সম্পর্কে একটু জানতে চান। অ্যাজমা সাধারণ ভাষায় যেটাকে আমরা শ্বাসকষ্ট বলি, শ্বাসকষ্ট বলতে সাধারণ লোকজন কিন্তু অ্যাজমা বা ব্রঙ্কিয়াল অ্যাজমা এটাই বুঝিয়ে থাকে। অ্যাজমা সাধারণত বাচ্চাদেরও হতে পারে, যেটাকে আমরা বলি চাইল্ডহুড অ্যাজমা, অথবা একটু ইয়াং হেজে হইতে পারে, যেটাকে আমরা বলি ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যাজমা আসলে অ্যালার্জিক জনিত একটা রোগ। আমাদের শ্বাসনালীর মধ্যে দীর্ঘকালীন যে ইনফেকশন বা প্রদাহ হয়, যেটাকে আমরা বলি ক্রনিক ইনফ্ল্যামেশন, এই ক্রনিক ইনফ্ল্যামেশন হয় আসলে বিভিন্ন অ্যালার্জেন হিসেবে কাজ করে, যেমন ধুলাবালি বা কোল্ড ওয়েদার বা ডাস্ট, এইসব এইসব ধুলাবালি বা অ্যালার্জেনে যদি ক্রনিক বা দীর্ঘকালীন এক্সপোজার হয়, অথবা অ্যাজমার ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। যদি বাবা মার অ্যাজমা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে। এরকম যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, অথবা দীর্ঘকালীন সময় যদি ধুলাবালি, ডাস্ট বা কোনো কোল্ড ওয়েদার এগুলোতে যদি এক্সপোজার হয়, স্যাঁতসেঁতে পরিবেশে থাকে, ওই বাচ্চাদের বা ওই মানে ওই গ্রুপের পেশেন্টদের কিন্তু অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে। তবে অ্যাজমা নিয়ে আসলে এইটা ভয় পাওয়ার কিছু নাই। অ্যাজমার খুব ভালো চিকিৎসা এবং অনেক উন্নত ধরনের ড্রাগ, বিশেষ করে ইনহেলার গ্রুপের বা অন্যান্য গ্রুপের ড্রাগ আমাদের দেশে অ্যাভেলেবল, খুবই সহজলভ্য ড্রাগ। যদি কেউ মানে প্রাথমিক পর্যায়ে অ্যাজমা ঠিকমতো ডায়াগনোসিস করতে পারে, রোগ নির্ণয় করতে পারে এবং চিকিৎসাটা ঠিকমতো নিয়ে থাকে, তাহলে 100% অ্যাজমা কন্ট্রোল করা সম্ভব। কিন্তু কেউ যদি ঠিকমতো চিকিৎসা না করে, সে নেগলেক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি, যেটাকে আমরা বলি ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা, ওই অ্যাজমা গুলা কিন্তু ভালো ইভেন ইনহেলার বা স্টেরয়েডও কিন্তু ভালো রেসপন্স করে না। এই জন্য আমি মনে করি কারো যদি শ্বাসকষ্ট বা অ্যাজমা জনিত সমস্যা থাকে এবং প্রাইমারি স্টেজ থেকে যদি সে ঠিকমতো চিকিৎসা নেয়, তাহলে কিন্তু তার অ্যাজমা পুরোপুরি কন্ট্রোল হওয়ার অনেক সম্ভাবনা থাকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। দর্শক, ধন্যবাদ। যাদের আপনাদের এই যে অ্যাজমা, শ্বাসকষ্ট বা হাঁপানি যেটাই বলি না কেন এই রোগটি সম্পর্কে জানার ছিল, আশা করছি আপনারা খুব ভালোভাবে জানতে পেরেছেন। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ইনসেপ্ট এবং রিনাসেনকে এত সুন্দর একটি আয়োজন করবার জন্য, যাতে আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। তো স্যারের কাছে আমার পরবর্তী যে প্রশ্নটি ছিল, স্যার আরেকটি ডিজিজ আছে যেটা আপনি ইতোমধ্যে বলেছেন যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। স্যার এই সিওপিডি। রোগটি সম্পর্কে যদি একটু স্যার বলতেন। হ্যাঁ স্যার, সিওপিডি সম্পর্কে যদি স্যার একটু বলতেন। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বাংলা ভাষায় যেটাকে আমরা বলি পুরাতন কাশি রোগ। সাধারণত 40 ঊর্ধ্ব বয়স, আমাদের যে সিওপিডি গোল লাইন আমরা বাংলাদেশে যেটা ফলো করি, গোল্ড গাইডলাইন, এই গোল্ড গাইডলাইন অনুসারে 40 ঊর্ধ্ব কোনো ব্যক্তি যদি দীর্ঘকালীন স্মোকার হয়, দীর্ঘকালীন ধূমপান করে, তাহলে তার ক্রনিক একটা কাফ উইথ স্পুটাম প্রোডাকশন হইতে পারে, মানে কাশির সাথে কফ যেতে পারে। তারপর তার এক্সারশনাল ডিসনিয়া হতে পারে, মানে হাঁটতে গেলে তার হয়রান লাগে। এই সিমটমগুলো যদি তার দীর্ঘকালীন থাকে, তাহলে ওই রোগীগুলারে আমরা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হিসেবে ডিটেক্ট করতে পারি। তবে ওইগুলোরও ভালো ট্রিটমেন্ট আছে। তবে সবচেয়ে যে ইম্পর্টেন্ট মানে অ্যাসপেক্ট চিকিৎসার ক্ষেত্রে, অবশ্যই রুগীকে স্মোকিং সিসেশন করতে হবে, ধূমপান বাদ দিতে হবে। সিওপিডি রুগীরা যদি ধূমপান বাদ দেয়, তাহলে কিন্তু ওদের ভালো হওয়ার সম্ভাবনা বা সাকসেস রেট অনেক বেশি থাকে। তারপর আরো কিছু অ্যালার্জেন সে কাজ করতে পারে, যেমন ডাস্ট, কোল এক্সপোজার, তারপর বায়োমাস ফুয়েল। মানে গ্রামে মহিলাদের সাধারণত সিওপিডি রোগটা পুরুষদের বেশি হয়, তবে গ্রামে মহিলাদেরও কিন্তু সিওপিডি হতে পারে। যেসব মহিলারা লাকড়ি চুলায় রান্না করে, সেই লাকড়ি চুলার যে ধোঁয়া দীর্ঘকালীন যদি সেই ধোঁয়া এক্সপোজার হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু মহিলাদের সিওপিডি হতে পারে। এই জন্য সিওপিডির ক্ষেত্রে মেনলি যে প্রিসিপিটেটিং ফ্যাক্টর, যেমন ধূমপান, তারপর লাকড়ি চুলায় রান্না করা বা ধুলাবালিতে এক্সপোজার হওয়া, এগুলো থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে। এবং সিওপিডির ক্ষেত্রে অনেক ভালো ওষুধ আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল, বিভিন্ন ইনহেলার ফর্ম বা ডিবিআই ফর্ম, এগুলো যদি রেগুলার ইউজ করে রুগীরা, সেই ক্ষেত্রেও কিন্তু রোগীদের যে উপসর্গগুলা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ সম্ভব।
অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার আপনি প্রথমে স্যার যে কথাটা বললেন যে সিওপিডি রোগীরা স্যার যে স্মোকিং সাজেশনটা স্যার আমাদের প্রথম অ্যাডভাইস হয়ে থাকে স্যার চিকিৎসা ক্ষেত্রে, কিন্তু স্যার রোগীরা প্রায়ই কমপ্লেন করে থাকেন বা তারা এটা বলেন যারা স্মোকার, ক্রনিক স্মোকার বিশেষ করে, তারা স্যার এটা ছাড়তে পারেন না। স্যার এক্ষেত্রে স্যার আমাদের কি কোনো ড্রাগ ট্রিটমেন্ট আমরা দিতে পারি কিনা যে স্মোকিং সাজেশনের জন্য, যে তারা দূরে থাকতে পারেন? এরকম প্রশ্ন স্যার প্রায় রোগীরা করে থাকেন স্যার। স্মোকিং সিসেসের জন্য কিছু ড্রাগ আগে অ্যাভেলেবল ছিল, যেমন বুপ্রোপিয়ন গ্রুপের ড্রাগ, ভেরিনিক্লিল, এইসব গ্রুপের ড্রাগ। কিন্তু এইসব গ্রুপের ড্রাগে দেখা গেছে বেশ সিএনএস কিছু সাইড ইফেক্ট হয়, যেমন অনেক সময় এপিলেপসি হইতে পারে বা আরো কিছু প্রবলেম হইতে পারে। এই জন্য এই ড্রাগগুলো আসলে এখন অ্যাভেলেবল না। স্মোকিং সিসেসের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটি হলো কাউন্সিলিং। পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। আমাদের বক্ষব্যাধি হাসপাতালে কিন্তু স্মোকিং সিসেশন একটা সেন্টার আছে, যেখানে আমাদের একজন ডেডিকেটেড নার্স আছে, কাউন্সিলর, একজন নার্স কাউন্সিল হিসেবে কাজ করে। স্মোকার পেশেন্টদের কিন্তু কাউন্সিলর করা হয়। এন্ড আমি মনে করি যে পেশেন্টের নিজের ইচ্ছা এবং যদি প্রপার কাউন্সিলিং করা হয় তাহলে কিন্তু ধূমপান পরিত্যাগ করা সম্ভব। তবে আগে যে ড্রাগগুলো পাওয়া যেত বিভিন্ন সাইড ইফেক্ট জন্য, এই ড্রাগগুলো এখন অ্যাভেলেবল না, এখন ইউজ হয় না এই ড্রাগগুলো। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আশা করছি যে যে দর্শকের এই প্রশ্নটি ছিল তারা উত্তর পেয়ে গেছেন। স্যার এবার আপনার কাছে প্রশ্ন আমাদের বর্তমান সময়ের হট টপিক, অর্থাৎ কোভিড-19। স্যার কোভিড-19 তো ফুসফুসকে বিভিন্ন ভাবে আক্রান্ত করতে পারে। স্যার কোভিড-19 সংক্রান্ত ফুসফুসের জটিলতা, এই বিষয়গুলো স্যার যদি একটু সংক্ষেপে বলতেন। আচ্ছা, কোভিড-19 ইনফেকশন এটা বলতে গেলে আসলে অনেকে মানে ভয়, একটা ভীতিকর অবস্থার সৃষ্টি হয়, কিন্তু আমি আসলে সবাইকে আশ্বাস করতে চাই যে কোভিড-19 ইনফেকশন ইজ ওয়ান কাইন্ড অফ ভাইরাল ইনফেকশন, লাইক ইনফ্লুয়েঞ্জা, ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা 80% বা শতকরা 80% রোগীর কিন্তু কোভিড-19 ইনফেকশন হলে তার ক্ষেত্রে উপসর্গবিহীন অথবা মৃদু উপসর্গ হয়ে থাকে। যেমন রোগীর অনেক সময় দেখা যায় কোনো উপসর্গ থাকে না, বা অনেক সময় মৃদু উপসর্গ হয়, যেমন হালকা একটু জ্বর আসতে পারে, শরীর ব্যথা হইতে পারে, ম্যাজম্যাজ করতে পারে, দুর্বল লাগতে পারে, একটু নাক দিয়ে পানি পড়তে পারে, গলা ব্যথা হইতে পারে। 80% রোগীর ক্ষেত্রে কিন্তু মৃদু উপসর্গ বা উপসর্গবিহীন হয়ে থাকে। বাকি 20% রোগীর ক্ষেত্রে ফুসফুসের বিভিন্ন জটিলতা হয়, যেমন ভাইরাসটা আমাদের শ্বাসনালী দিয়ে ঢুকে ফুসফুসে আক্রমণ করতে পারে, তখন ফুসফুসে প্রদাহ সৃষ্টি করতে পারে, যেটাকে আমরা বলি নিউমোনিয়া। এই নিউমোনিয়ার মাত্রাটা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ফুসফুসটা ঠিক মতো কাজ করে না, এই জন্য রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, এটাকে আমরা বলি রেসপিরেটরি ফেইলর, অথবা এটাকে আমরা এআরডিএসও বলতে পারি। এবং এই ফুসফুসটা যখন বেশি মাত্রায় আক্রান্ত হয়ে থাকে তখন কিন্তু আমাদের রক্ত জমাট বেঁধে থাকে, রক্তের কণিকাগুলো জমাট বেঁধে থাকে, যেটাকে আমরা বলি থ্রম্বোএম্বোলিজম। এবং এই থ্রম্বোএম্বোলিজম যখন ফুসফুসে চলে যায় রক্ত থেকে, তখন এটাকে বলে পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। এই পালমোনারি থ্রম্বোএম্বোলিজম ইজ এ মেইন কজ অফ ডেথ ইন কোভিড-19 ইনফেকশন। এবং এই পালমোনারি থ্রম্বোএম্বোলিজম ছাড়াও মাল্টি অর্গান ফেইলিওর হইতে পারে, যেমন কিডনিতে সমস্যা হইতে পারে, হার্টে সমস্যা হইতে পারে, তারপর আমাদের ব্রেইনে সমস্যা হইতে পারে। সহজ কথা, কোভিড-19টা যখন অনেক জটিল আকার ধারণ করে বা সিভিয়ার ফর্ম ধারণ করে, তখন ফুসফুস ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো স্যারের কাছে আমার পরবর্তী যে প্রশ্নটি ছিল স্যার, কোভিড-19 সংক্রান্ত স্যার যে জটিলতাগুলো, এগুলো কি স্যার যে রোগীগুলোর আগে থেকেই কোনো ফুসফুসের জটিলতা আছে, যেমন অ্যাজমা, সিওপিডি বা এই ধরনের ফুসফুসের রোগ আছে, তাদের ক্ষেত্রে কি স্যার জটিলতা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় কিনা, যে এগুলো স্যার রিস্ক অবশ্যই, ফ্যাক্টর হিসেবে কাজ করে কিনা স্যার? অবশ্যই। যাদের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ আছে, যেমন আগে থেকে যাদের লাংসটা কম্প্রোমাইজড, যেমন কোনো পেশেন্টে যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, সিওপিডি থাকে, বা শ্বাসকষ্ট রোগ যেটাকে আমরা বলি আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, অথবা ব্রঙ্কিকটিসিস, অথবা লাং ক্যান্সার, বা আগে থেকে ক্রনিক ডিজিজ যাদের থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির রোগ, ওইসব রোগীরা আগে থেকে ইমিউনো কম্প্রোমাইজ থাকে। দ্যাট মিনস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকে কম থাকে। ওই রোগীগুলার কোভিড-19 ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। এবং যদি কোভিড-19 ইনফেকশন হয়, সে ওইসব রোগীর ক্ষেত্রে জটিলতা কিন্তু অনেক বেশি হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যারের কাছে পরবর্তী যে প্রশ্নটি ছিল স্যার, কোভিড-19 সংক্রান্ত ফুসফুসের কোন কোন জটিলতা ক্ষেত্রে আমাদের রোগীদের হাসপাতালে অ্যাডমিট হতে হবে? মানে মানুষেরা এরকম প্রশ্নটি করে থাকেন যে তাদের কোন কোন সংক্রমণ দেখা গেলে বা কোন কোন উপসর্গ দেখা গেলে তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে স্যার, এই বিষয়টি যদি একটু বলতেন। মেইনলি আমি এখানে দুইটা ব্যাপার বলবো, যে অনেকগুলো ইন্ডিকেশন আছে, মেইন ইন্ডিকেশন দুইটা। কোন রোগীর যদি শ্বাসকষ্ট হয়, সে শ্বাসকষ্ট ফিল করে এবং তার স্যাচুরেশন যদি বিলো 94% হয়, তাহলে অবশ্যই অতি সত্বর তাকে হসপিটালে ভর্তি হয়ে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিতে হবে।
মেইনলি দুইটা ইন্ডিকেশন। আরো অনেক ইন্ডিকেশন আছে, যেমন কোনো রোগীর যদি আরো কোমরবিডিটি থাকে, যেমন হার্টের রোগ থাকে, কিডনি রোগ থাকে, বা ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, সাথে কোভিড ইনফেকশন, অবশ্যই ভর্তি হতে হবে তবে হসপিটালে। তবে কোনো রোগী যদি শ্বাসকষ্ট ফিল করে এবং স্যাচুরেশন যদি বিলো 94% হয়, তাহলে তাকে হসপিটালে ভর্তি হতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। যে দর্শকের প্রশ্নটি ছিল, আশা করছি আপনি স্বাস্থ্য সমাধান প্রেজেন্টেড বাই ইনসেপ্টা এন্ড পাওয়ার বাই নিনাসেন্টের মাধ্যমে আপনি উত্তরটি পেয়ে গেছেন। তো স্যারের কাছে আমার পরবর্তী যে প্রশ্নটি ছিল স্যার, যে স্যার কোভিড-19 পরবর্তী ফুসফুসের ফাইব্রোসিস, স্যার এই বিষয়টি নিয়ে যদি বলতেন। বর্তমান সময়ে এটি স্যার খুবই একটি দুশ্চিন্তার বিষয় যে কোভিড পরবর্তী ফুসফুসের যে ফাইব্রোসিসটা ডেভেলপ করে, এই বিষয়টি স্যার একটু যদি সকলের জন্য বলেন। এটাকে আমরা বলি আসলে পোস্ট কোভিড ফাইব্রোসিস। এটা একটা হট টপিক। সাধারণত দেখা যায় যে ফুসফুসে যে নিউমোনিয়া হয় বা রেসপিরেটরি ফেইলিওর হয়, যেসব পেশেন্টের ফুসফুসে নিউমোনিয়া থাকে বা রেসপিরেটরি ফেইলিওর হয়, বা যেসব পেশেন্ট ভেন্টিলেশনে থাকে, শ্বাসকষ্ট, শ্বাস প্রশ্বাস চালানোর জন্য কৃত্রিম শ্বাস প্রশ্বাস যাদের নিতে হয়, ওই রোগীগুলোর ক্ষেত্রে পোস্ট কোভিড ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তাদের লাং বেশি ড্যামেজ হয়। মানে ফুসফুসে যে কোনো ইনফেকশন বা একটা ক্ষত হলে এটা যখন হিলিং হয়, মানে রিপেয়ার হয়, তখন কিন্তু ইট রিপ্লেস বাই ফাইবাস টিস্যু। এটাকে আমরা বলি পোস্ট টিবি ফাইব্রোসিস, পোস্ট কোভিড ফাইব্রোসিস। এবং এটা যাদের ক্ষেত্রে লাং ইনভলভমেন্ট বেশি, ওইসব পেশেন্টের ক্ষেত্রে পোস্ট কোভিড ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা বা পরিমাণ অনেক বেশি থাকে। তবে অনেক ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে যে কোনো রোগীর মৃদু উপসর্গ আছে এবং লাং ইনভলভমেন্ট খুবই মিনিমাম, তারপরেও কিন্তু পোস্ট কোভিড ফাইব্রোসিস তাদের দেখা গেছে যে স্টাডিতে অল্প ইনভলভমেন্ট হইলেও তাদের পোস্ট কোভিড ফাইব্রোসিস হয়ে গেছে। এবং এইসব ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে কোনো রোগীর যদি পোস্ট কোভিড ফাইব্রোসিস হয়, সাথে কোমরবিডিটি থাকে, যেমন কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, সিওপিডি থাকে, ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, অবশ্যই কোমরবিড কন্ডিশনগুলো প্রপার কন্ট্রোল করতে হবে, প্রপার ট্রিটমেন্ট অফ কোমরবিডিটিস। তারপর কিছু ফুসফুসের ব্যায়াম বা ব্যায়াম আমরা বলে থাকি, যেমন একটা সিম্পল একটা ইকুইপমেন্ট আছে যেটাকে আমরা বলি 3 বল রেসপিরেটোমিটার। 3টা কাচের নলের মধ্যে 3টা বল আমরা ফু দিয়ে ফুলাই, এর ফলে ফুসফুসের যে এক্সপানশন, এক্সপান্সিবল যেই ক্যাপাসিটি, এটা কিন্তু বাড়ে। আর কিছু অ্যান্টিফাইবোটিক ড্রাগও আমরা এখন ইউজ করছি, যেমন পিরফেনিডোর এবং নিনটেটানিব। এই দুইটা ড্রাগ নিয়ে বেশ কিছু গবেষণা চলছে এবং গবেষণায় ফলাফল ভালো দেখা গেছে। আমরা মানে প্রাইভেট চেম্বারে বা হসপিটালে যেসব পেশেন্ট আমরা পাই, ওইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত পিরফেনিডন, নিনটেটানিব বা N-এসিটাইলসিস্টিন এই গ্রুপের ড্রাগ দিয়েও কিন্তু আমরা ভালো ফলাফল পেয়েছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে পরবর্তী যে প্রশ্নটি ছিল স্যার, স্যার যে পোস্ট কোভিড ফাইব্রোসিস, এবং স্যার আমরা জানি যে ফুসফুসেও আলাদা একটা ফাইব্রোসিস হতে পারে, স্যার এক্ষেত্রে স্যার বেসিক ডিফারেন্সটা কি স্যার? এক্ষেত্রে বেসিক ডিফারেন্স আলাদা যে ফাইব্রোসিস হয়, সাধারণত মোস্ট কমন যেটা, এটাকে বলি আইএলডির মধ্যে যেটা, যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এটার মধ্যে মোস্ট কমন বলি আইপিএফ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। আরেকটা হলো পোস্ট কোভিড ফাইব্রোসিস। এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স হলো আইপিএফ বা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে কোনো কারণ জানা যায় নাই, কোনো কারণ নাই, কিন্তু পোস্ট কোভিড ফাইব্রোসিসে একটা প্রিসিপিটেটিং ইনফেকশন থাকে, যেমন হিস্ট্রি অফ কোভিড-19 ইনফেকশন হয়। এটা একটা ডিফারেন্স। আর 2 নাম্বার ডিফারেন্স, আইপিএফ এর ক্ষেত্রে রোগীর হিস্ট্রিটা সাধারণত একটু দীর্ঘকালীন হিস্ট্রি হয়, একটা ক্রনিক হিস্ট্রি হয়। যেমন অনেক আগে থেকেই তার শুকনা কাশি থাকতে পারে, ড্রাই কাপ থাকতে পারে, এক্সেশনাল ডিসনিয়া থাকতে পারে, হাঁটতে গেলে তার হয়রান লাগে, এবং পেশেন্ট সাধারণত স্মোকার হয়, এবং পেশেন্ট সাধারণত আফটার 50 ইয়ার্স হয়। সাধারণত স্মোকার পেশেন্ট আফটার 50 ইয়ার্স দীর্ঘকালীন তার ড্রাই কাফ, এক্সেশনাল ডিসনিয়া, এই ফিচারগুলো সাধারণত আইপিএফ এর ক্ষেত্রে পাওয়া যায়। কিন্তু পোস্ট কোভিড যে ফাইব্রোসিস, এখানে হিস্ট্রিটা শর্ট হবে এবং এখানে একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর যেমন হিস্ট্রি অফ কোভিড-19 ইনফেকশন হবে। এবং এইসব ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না, যে বেশি বয়সে ফাইব্রোসিস হবে, কম বয়সে ফাইব্রোসিস হবে, যে কোনো বয়সে পোস্ট কোভিড ফাইব্রোসিস হইতে পারে। এই ফিচারগুলো মাথায় রেখে আমরা আসলে এই দুইটা এন্টিটি আলাদা করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে পরবর্তী যে প্রশ্নটি ছিল স্যার, আমাদের ফুসফুসের একটি কমন ইনফেকশন নিউমোনিয়া স্যার, বিভিন্ন ভাবে হতে পারে স্যার, ব্যাকটেরিয়াল, ভাইরাল বা যে কোনো ইনফেকশনের মাধ্যমে। স্যার পাশাপাশি স্যার কোভিড-19 আসার পরে স্যার কোভিড-19 নিউমোনিয়া, স্যার এই নিউমোনিয়া বিষয়টি স্যার যদি সকলের জন্য একটু বলতেন স্যার। কোভিড-19 নিউমোনিয়া ইজ ওয়ান কাইন্ড অফ ভাইরাল নিউমোনিয়া। মানে কোভিড-19 ইনফেকশন যেটা আমরা বলি করোনা ভাইরাস, এটা তো একটা ভাইরাস। এই ভাইরাস দিয়ে কোভিড যে নিউমোনিয়া হয়, ওয়ান কাইন্ড অফ ভাইরাল নিউমোনিয়া। এবং এই নিউমোনিয়াটাকে আমরা এটিপিক্যাল নিউমোনিয়া বলি। এটিপিক্যাল নিউমোনিয়া বলার বেশ কয়েকটা কারণ আছে। যেমন নর্মাল যে ব্যাকটেরিয়া দিয়ে নিউমোনিয়া হয়, এটা সাধারণত একদিকে হয়, ইউজুয়ালি একদিকে হয়, দুই দিকে হইতে পারে যদি পেশেন্টের ইমিউনো কম্প্রোমাইজ থাকে। ইউনিল্যাটারাল বা একদিকে নিউমোনিয়া হয় সাধারণত ব্যাকটেরিয়াল নিউমোনিয়া।
কিন্তু কোভিড-19 যে নিউমোনিয়া এটা সাধারণত বাইল্যাটারাল হয়, দুই দিকে নিউমোনিয়া হয়। এবং ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় টিপিক্যাল একটা লোব বা লাংসের একটা অংশ দূরে, একটা নির্দিষ্ট অংশ জুড়ে নিউমোনিয়াটা হয়ে থাকে, যেটা আমরা বলি লোবার কনসোলিডেশন। কিন্তু কোভিড নিউমোনিয়া এরকম হয় না, অনেকটা ছড়ানো ছড়ানো, যেটাকে বলে পেসি ইনভলভমেন্ট বা একটু ডিফিউজ ইনভলভমেন্ট, এরকম থাকে সাধারণত কোভিড নিউমোনিয়ায়। আর আমরা যদি স্পুটাম কালচার করি বা কফ টেস্ট করি তাহলে কিন্তু জীবাণু পাওয়া যাবে ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায়, কিন্তু কোভিড নিউমোনিয়ায় কোনো জীবাণু পাওয়া যাবে না। এই জন্য কোভিড নিউমোনিয়াকে আমরা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলি, মানে এটা টিপিক্যাল বা ইউজুয়াল নিউমোনিয়া না, এর আরেক নাম অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার যে এত সুন্দর করে সকলকে বুঝিয়ে বলছেন, আসলে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে এই প্রশ্নগুলো প্রায় থাকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আর স্যারের কাছে স্যার পরবর্তী যে প্রশ্নটি ছিল, স্যার আমরা প্রায় দেখি যে আমরা কোভিড-19 সাসপেক্ট করলে যে আরটিপিসিআর দেই স্যার, সেক্ষেত্রে এর সেন্সিটিভিটি স্যার খুব বেশি না হলেও স্পেসিফিসিটি ভালো। স্যার যদি এটা নেগেটিভ আসে, পরবর্তীতে স্যার দেখা যায় যে হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ চেস্ট দেওয়া হয়। স্যার এক্ষেত্রে কি কোনো স্পেসিফিক গাইডলাইন আছে কিনা, যে কোন কোন ক্ষেত্রে স্যার আমাদের এইচআরসিটি করতে হবে? এই বিষয়টি স্যার যদি একটু বলতেন, কারণ অনেক জায়গায় দেখা যায় যে স্যার আরটিপিসিআর নেগেটিভ আসলেই দিয়ে দেওয়া হয়। এগুলা বিভিন্ন গাইডলাইন আছে, যেমন চাইনিজ অনেকগুলা গাইডলাইন আছে, বা ডাব্লিউএইচও গাইডলাইন আছে, বা ইউরোপিয়ান সোসাইটির বিভিন্ন গাইডলাইন, রেসপিরেটরি সোসাইটি গাইডলাইন আছে। মেইনলি আমি এই চাইনা গাইডলাইনে যেটা দেখছি, যে আমরা কোভিড-19 ইনফেকশন ডায়াগনোসিসের ক্ষেত্রে যেটা আরটিপিসিআর করি, আরটিপিসিআর পর এই নাজোফেরিঞ্জিয়াল সোয়াব, এই ক্ষেত্রে তার সেন্সিটিভিটি হলো 60-70%। তার মানে কোন রোগীর যদি কোভিড-19 ইনফেকশনের সব উপসর্গ থাকে, যেমন জ্বর থাকে, কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, বা কোভিড ইনফেক্টেড পেশেন্টের কন্টাক্টের হিস্ট্রি থাকে, এবং সেই ক্ষেত্রে যদি আরটিপিসিআর নেগেটিভ হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা অবশ্যই সিটি স্ক্যান করব, কারণ সিটি স্ক্যানের সেন্সিটিভিটি বলা আছে অ্যারাউন্ড 98%। এই জন্য কোনো রোগীর যদি আপনার কোভিড এর উপসর্গ থাকে, আরটিপিসিআর নেগেটিভ হয়, কিন্তু সিটি স্ক্যান যদি পজিটিভ হয়, তাহলে অবশ্যই ওই পেশেন্টে আমাদের কোভিড এর চিকিৎসা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে একটি প্রশ্ন এসেছে স্যার একজন দর্শকের কাছ থেকে, যে কোভিড-19 রিলেটেড ফুসফুসের জটিলতায় সুনির্দিষ্ট চিকিৎসা এসেছে কি? স্যার আমরা তাহলে স্যারের কাছ থেকে জেনে নিই, মানে উনি সুনির্দিষ্ট চিকিৎসা এসেছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছেন। অবশ্যই, এখন আমি মনে করি আমাদের বাংলাদেশে কোভিড-19 এর খুব ভালো চিকিৎসা হয়, এবং আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেক সাফল্য অর্জন করেছি। কারণ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কোভিড-19 এর ডেথ রেট হইল অ্যারাউন্ড 5%, আর আমাদের বাংলাদেশে ডেথ রেট লেস দেন 1.4%। এবং আমাদের বক্ষবিধি হাসপাতালে যে কোভিড ইউনিট আছে তারও কিন্তু সাকসেস রেট অনেক ভালো। আমাদের কিন্তু মর্টালিটি রেট একদম কম, বিলো 1% মর্টালিটি রেট। এবং আমরা সাধারণত কোভিড-19 ইনফেকশনে যদি রোগীদের নিউমোনিয়া হয়ে থাকে, সাধারণত মাইল্ড টু মডারেট নিউমোনিয়া, মানে অল্প নিউমোনিয়া যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওরাল অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে থাকি, ফেভিপিরাভির গ্রুপের ড্রাগ দিয়ে থাকি। এবং কোনো রোগীর যদি ইনফেকশন বা নিউমোনিয়ার পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে, এবং ওইসব রোগীর যদি আপনার অক্সিজেন লেভেল কমে যায় বা রেসপিরেটরি ফেইলিওর ডেভেলপ করে, অবশ্যই ওইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল যে অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, যেমন রেমডিসিভির গ্রুপের ড্রাগ, ওইটা ইউজ করে থাকে। এবং আমাদের বক্ষবিধি হাসপাতালে কোভিড ইউনিটে রেমডিসিভির এবং ফেভিপিরাভির দুইটা ওষুধই কিন্তু সরকারিভাবে সাপ্লাই আছে। এছাড়াও কোনো রোগীর যদি আপনার অক্সিজেন লেভেল কমে যায়, সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবল স্টেরয়েড ড্রাগ, যেমন ডেক্সামিথেসন গ্রুপের ড্রাগ ইউজ করতে পারি। আরো অন্যান্য ইমিউনোসাপ্রেশন এজেন্ট থাকে, যেমন বেরিসিটিনিব, টসিলিজুমেব, এসব ইউজ করতে পারি। আর মেইন যে ট্রিটমেন্ট এখানে কাজ করে, আর রোগীর রক্ত যেন না জমে, যেমন টু প্রিভেন্ট পালমোনারি থ্রম্বোএম্বোলিজম, মানে রোগীর যে রক্তের কণিকাগুলো জমে যায়, যেটা একটা কোভিড-19 এর একটা মেইন কমপ্লিকেশন। এই জন্য আমরা রোগীকে অ্যান্টিকোগুল্যান্ট ইউজ করতে পারি, যেমন নাভির চারপাশে আমরা যে ইনোক্সাপেরিন গ্রুপের ওষুধ দিয়ে থাকি, বা ওরালি রিভারক্সাবান গ্রুপের ড্রাগ দিয়ে থাকি। আর কোন রোগীর যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, অবশ্যই তাকে অক্সিজেন দিতে হবে, অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিতে হবে, এটা হলো মেইন স্টে অফ ট্রিটমেন্ট। যদি অল্প অক্সিজেন দিয়ে তার অক্সিজেন লেভেলটা মেনটেন হয়, তাহলে নর্মাল আমরা সিলিন্ডার দিয়ে বা সেন্ট্রাল লাইন অক্সিজেন আমাদের কোভিড ইউনিটে আছে, ওইখানে আমরা সেন্ট্রাল লাইন অক্সিজেন দিয়ে রোগীদের অক্সিজেন দিয়ে থাকি। আর নর্মাল অক্সিজেন, নর্মাল লেভেল অক্সিজেনে যদি তার অক্সিজেন লেভেল মেনটেন না হয়, সেক্ষেত্রে আমরা হাই ফ্লো অক্সিজেন ইউজ করতে পারি। আমাদের বক্ষবিধি হাসপাতালে কোভিড ইউনিটে বেশ কয়েকটা হাই ফ্লো অক্সিজেন আছে। আর কোন রোগী যদি হাই ফ্লো অক্সিজেনও ফেল করে, তখন অবশ্যই তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের যে যন্ত্র, যেটাকে বলে ভেন্টিলেটর অবশ্যই তাকে প্লেস করতে হবে। সেক্ষেত্রে রোগীকে অবশ্যই ডেডিকেটেড কোভিড আইসিইউতে ট্রান্সফার করতে হবে।
অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে এবার আমার একটি ব্যক্তিগত প্রশ্ন ছিল স্যার। স্যার আমরা হাসপাতালে দেখে থাকি, বিশেষ করে এখন সংক্রমণটা অনেক কম, যখন সংক্রমণ বেশি ছিল তখন স্যার সাধারণ কাশি বা জ্বর হলেই সেক্ষেত্রে সকলের হাসপাতালে ভর্তি হওয়ার একটা প্রবণতা দেখা যেত, যার জন্য অনেক ক্ষেত্রে সিভিয়ার বা যাদের ইন্ডিকেশন আছে আপনি প্রথমে স্যার বলে দিয়েছেন, সেক্ষেত্রে স্যার আমরা কিছুটা সিটের কিছু সংকট ছিল আমাদের প্রথম দিকে। স্যার এই বিষয়টি স্যার যদি সকলকে একটু বুঝিয়ে দেন যে তাদের সকলেরই হাসপাতালে ভর্তি হবার এই যে প্রবণতা, এটি খুব বেশি দরকার নাই, তাহলে স্যার আমি একটু বলতাম স্যার। এটা আসলে আমি আগেই বলেছি যে কোভিড-19 শতকরা ৮০% রোগী কিন্তু উপসর্গবিহীন অথবা মৃদু উপসর্গ নিয়ে থাকে। যেমন নর্মাল জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা এরকম হলে সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেমন জ্বরের জন্য প্যারাসিটামল, সর্দির জন্য আমাদের অ্যান্টিহিস্টামিন, আর রোগীদের প্রচুর পরিমাণ পানি খেতে হবে, ওরসালাইন, ডাবের পানি, লেবুর শরবত, গরম পানি লবণ দিয়ে গড়গড়া করতে হবে। নাক যদি বন্ধ থাকে তাহলে আমরা স্টিম ইনহেলেশন নিতে পারি, লিকার চা খেতে পারি, প্রচুর পরিমাণ লিকুইড খেতে হবে। নর্মাল মৃদু উপসর্গ থাকলে এই সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো নিলেই হবে। ওইসব রোগীর জন্য অবশ্যই হসপিটালে ভর্তি হয়ে রোগীর মানে সিটে লোড বা রোগীর লোড বাড়ানোর কোনো দরকার নাই। কিন্তু দুইটা ইন্ডিকেশন যদি থাকে, বেশ কয়েকটি ইন্ডিকেশন, যেমন আমি আগেও বলেছি, যেসব রোগীর শ্বাসকষ্ট ফিল করছে বা রোগীর অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, অথবা রোগীর কোভিড-19 ইনফেকশনের সাথে আরো কোনো জটিল রোগ আগে থেকে আছে, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, হার্টের রোগ, কিডনির রোগ, ওইসব, বা কোনো ক্যান্সার আগে থেকে কোনো ডায়াগনোস ক্যান্সার, ওইসব জটিল বা কোমরবিডিটি যদি কোনো রোগীর থাকে, এবং কোনো রোগীর যদি শ্বাসকষ্ট থাকে, এবং কোনো রোগীর যদি অক্সিজেন লেভেল কম থাকে বা সে রেসপিরেটরি ফেইলিওর ডেভেলপ করে, শুধুমাত্র ওই রোগীগুলাই আমাদের হসপিটালে ভর্তি হতে হবে। অন্য নর্মাল সাধারণ রোগীর হসপিটালে ভর্তি হয়ে লোড বাড়ানো কোনো দরকার নেই। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে পরবর্তী যে প্রশ্নটি ছিল স্যার, কোভিড-19 এর মাঝখানে স্যার আমাদের বর্তমানে ডেঙ্গু অনেক বেড়ে চলেছে স্যার, এবং ডেঙ্গুর ক্ষেত্রে স্যার যেটা ভীতিকর বিষয়, ওয়ার্নিং সাইনের মধ্যে স্যার প্লাজমা লিকেজ হয়ে থাকে, সেক্ষেত্রে পেশেন্ট প্লুরাল ইফিউশন ডেভেলপ করে থাকে স্যার। স্যার এই বিষয়টি স্যার যদি একটু বলতেন, ডেঙ্গু এবং ডেঙ্গু জনিত ফুসফুসের সমস্যা। হ্যাঁ, ডেঙ্গু এবং ডেঙ্গু এরকম আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন বেশিরভাগ ডেঙ্গু ফিভার, আমরা যেটাকে বলি ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, এটা নর্মাল জ্বর হয়ে এমনি ভালো হয়ে যায়। রোগীর তেমন কোনো জ্বর ছাড়া আর তেমন কোনো সিমটম, জ্বর, শরীর ব্যথা থাকে, আর কোনো জটিল বা কমপ্লিকেশন ডেভেলপ করে না। কিন্তু ডেঙ্গুর যে আরেকটা দিক আছে, যেটাকে আমরা বলি ডেঙ্গু হিমোরেজিক ফিভার, এবং ডেঙ্গু হিমোরেজিক ফিভার থেকে কিন্তু ডেঙ্গু শক সিন্ড্রোম হতে পারে। মানে ডেঙ্গুতে আমাদের রক্তনালীতে যে প্লাজমা বা যেটা তরল অংশ আছে, সেটা কিন্তু রক্তনালী থেকে বেরোয় টিস্যুর দিকে, পেরিফেরির দিকে জমে যেতে পারে। প্লাজমা লিকেজ হয়ে আমাদের প্রেসার কমে যেতে পারে, সেখান থেকে প্লেটলেট কমে আমাদের ব্লিডিং হতে পারে। এবং প্লাজমা লিকেজ যখন বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু রোগীর প্রোয়ালিফিশন ডেভেলপ করে, মানে রোগীর ফুসফুসের পর্দার মধ্যে দুই দিকে পানি জমে যায়। এক্ষেত্রে ওইসব রোগীর প্রপার ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে, এবং রোগীর প্রচুর ফ্লুইড ইনটেক করতে হবে, রেস্টে থাকতে হবে। এবং কোনো রোগীর যদি ডেঙ্গু শক সিনড্রোম ডেভেলপ করে বা প্রোয়ালিফিশন ডেভেলপ করে, অবশ্যই ওই পেশেন্টগুলোরে হসপিটালে ভর্তি হতে হবে, তাদের বাসায় রেখে চিকিৎসা করা যাবে না, এবং ওই পেশেন্টগুলো খুবই কমপ্লিকেটেড পেশেন্ট। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে আমার পরবর্তীতে যেটি জানার ছিল স্যার, এই সময়ে ফুসফুস ভালো রাখার জন্য স্যার সাধারণ মানুষের কিছু উপদেশ, সকলে যেটা জানতে চেয়ে থাকেন স্যার আমাদের কাছে। ফুসফুস ভালো রাখার জন্য এখন আমাদের আসলে সবচেয়ে যেটা চিন্তার ব্যাপার, সেটি হলো প্যান্ডেমিক কোভিড-19 ইনফেকশন। এই কোভিড-19 ইনফেকশন প্রতিহত করা এখন 1 নাম্বার কাজ আমাদের। সবচেয়ে বড় কাজ, আমরা যখন বাসার বাইরে যাব অবশ্যই মাস্ক ইউজ করব। কারণ আমরা যখন রাস্তাঘাটে দেখি, এটা আমার খুবই নিজেরই দুঃখ লাগে যে 80% লোক মাস্ক পরে না। কোনো দোকানদার বা কোনো শপিং মল যেখানে যাই, 80% লোক মাস্ক পরে না। আমরা যদি সিম্পল একটা মাস্ক পরতে পারি, অনেক অংশে কিন্তু এই করোনা ভাইরাস প্রতিহত করা সম্ভব। তার মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের যখনই আমরা বাসার বাইরে বাহির হব, আমরা মাস্ক ইউজ করব। তারপর আমরা হাত ধোয়ার অভ্যাস করতে হবে। কোনো কিছুতে ধরলে আমরা সাথে সাথে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে পারি, অথবা সাবান পানি দিয়ে আমরা 20 সেকেন্ড যাবত হাত আমরা ধুতে পারি। আর মানে জনসমাগম বা গ্যাদারিং আমাদের অ্যাভয়েড করতে হবে। যেমন এসেনশিয়াল যে গ্যাদারিং, যেখানে না গেলেই নয়, ওই রকম মিটিং বা কোনো উপলক্ষ ছাড়া, যেমন আমরা এখন যদি কক্সবাজার, কুয়াকাটা বা এইসব জায়গায় যদি আমরা বেড়াতে না যাই, তাহলে কিন্তু এটা খুব একটা ক্ষতি হবে না। এইসব যেই মানে অপশনাল যে ট্যুরগুলা বা অপশনাল যে গ্যাদারিং গুলা, এটা আমি মনে করি অবশ্যই এটা এই কোভিড প্যান্ডেমিকে এটা প্রতিহত করা উচিত।
আর ফুসফুস ভালো রাখার জন্য আরেকটা ব্যাপার, যারা ধূমপায়ী আছে তাদের অবশ্যই ধূমপান পরিত্যাগ করতে হবে। ধূমপান ফুসফুসের অনেকগুলো রোগ, যেমন আমি বলেছি সিওপিডি, তারপর আইএলডি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ফুসফুসের ক্যান্সার, বিভিন্ন রোগের কারণ। অবশ্যই ধূমপান পরিত্যাগ করতে হবে। তারপর ধুলাবালি, কোল্ড ওয়েদার, এইসব থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে, বিশেষ করে বিভিন্ন ফলমূল যেমন লেবু বা আনারস, এইরকম যেই সব ফুড যেগুলোতে ভিটামিন সি থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এরকম ফলমূল এবং পুষ্টিকর খাবার খেতে হবে। মাছ মাংস খেতে হবে। এবং আমাদের যদি ফুসফুসের কোনো রোগগুলা থাকে, যেমন আগে থেকে ব্রঙ্কিয়াল, অ্যাজমা, সিওপিডি থাকে, ওই রোগগুলো অবশ্যই প্রপার ট্রিটমেন্ট করতে হবে, অবশ্যই প্রপার কন্ট্রোল করতে হবে। তাহলে যে কোনো মানে অ্যাজমা বা সিওপিডির এক্সাজারবেশন বা কোভিড-19 ইনফেকশন, এই ইনফেকশনগুলো হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। তারপরেও আরেকটা ব্যাপার আমরা এখানে না বললেই না, যে এইসব যাদের ক্ষেত্রে ক্রনিক লাং ডিজিজ, আগে থেকে লাং ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে আরেকটা প্রিভেনশন অবশ্যই নিতে হবে। আমরা ভ্যাকসিনেশনের কথা বলে থাকি। যেমন এইসব পেশেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা ইয়ারলি একটা ভ্যাকসিন দিয়ে থাকি, যেটাকে বলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এবং 5 বছর পর পর আরেকটা ভ্যাকসিন দিয়ে থাকি, যেটাকে বলে নিউমোনিয়ার ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন। আর কোভিড ভ্যাকসিন তো অবশ্যই আমাদের 18 বছরের উপরে, এখন যেহেতু সরকারিভাবে এটা পাশ করা হয়েছে, অবশ্যই প্রত্যেকেরই কোভিড ভ্যাকসিন নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দর করে সকলকে বুঝিয়ে বললেন। তো স্যারের কাছে আমার পরবর্তী যে প্রশ্নটি ছিল, স্যার, লাং ক্যান্সার, স্যার এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন, কারণ সকলেরই খুব চিন্তার একটি বিষয়, এটা নিয়ে স্যার যদি একটু সকলকে বলতেন। লাং ক্যান্সার বা যেটাকে আমরা বলি ফুসফুসের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সারের যেই সবচেয়ে উচ্চ ঝুঁকির যে রোগীগুলা, সাধারণত যেসব রোগী ধূমপায়ী হয়, স্মোকার হয়, এবং যেসব পেশেন্টের সিওপিডি থাকে, মানে আগে থেকে শ্বাসকষ্ট রোগ থাকে এবং ধূমপান হয়, এবং এদের বয়স সাধারণত 40-এর উপরে হয়, ওই পেশেন্টগুলা সবচেয়ে উচ্চ ঝুঁকিতে থাকে ফুসফুসের ক্যান্সার হওয়ার জন্য। তবে অধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সার হতে পারে। ওই ক্যান্সারে অবশ্য ফুসফুসে পানি আসে, যেটাকে আমরা বলি প্রলিফেশন। তবে মেইন কারণ কিন্তু ধূমপান। এবং কোনো পেশেন্ট যদি ধূমপান পরিত্যাগ করে বা ধূমপান যদি স্মোকিং সিসেশন করে, তাহলে কিন্তু তার ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। আর ফুসফুসে ক্যান্সারের বিভিন্ন লক্ষণ হতে পারে। সবচেয়ে কমন যেই ম্যানিফেস্টেশন বা লক্ষণ, সেটি হলো কাশি হয়। কাশির সাথে অল্প অল্প রক্ত যেতে পারে, অনেক সময় কাশির সাথে কফ আসতে পারে, অনেক সময় আবার শ্বাসকষ্ট হতে পারে, অনেক সময় আবার বুকে ব্যথা হতে পারে। তবে এখানে একটা আশার ব্যাপার, যে ফুসফুসে ক্যান্সার যদি প্রাইমারি স্টেজে, খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস করা যায়, রোগটা নির্ণয় করা যায়, তাহলে কিন্তু ওইসব রোগীর ক্ষেত্রে আমরা যদি অপারেশন করি, তাহলে কিন্তু ওই রোগীগুলা অনেক দিন বাঁচে। তার মানে ওইসব রোগীর প্রগনোসিস অনেক ভালো হয়। যেসব রোগীরা খুব প্রাইমারি স্টেজে আমাদের কাছে আছে, আমাদের বক্ষবিধি হাসপাতালে কিন্তু ফুসফুসে ক্যান্সারের অহরহ অনেক সার্জারি হচ্ছে, অপারেশন হচ্ছে। যে ক্যান্সার বলতে আমরা বুঝি রেডিওথেরাপি, কেমোথেরাপি। তো এখানে একটা জিনিস আমি বলতে চাই, যে ফুসফুসে ক্যান্সার যদি প্রাইমারি স্টেজে আসে, সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা রোগীর যদি সার্জারি করি, ওই রোগীগুলা প্রগনোসিস বা সার্ভাইভাল রেট অনেক গুণ বেশি হয়। কিন্তু রোগী যদি ফুসফুসে ক্যান্সার নিয়ে রোগীর যদি অ্যাডভান্স স্টেজে আসে, অনেক দেরি করে আসে, সেক্ষেত্রে ক্যান্সারটা কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে, যেমন লিভারে, ব্রেইনে বা অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। ওই রোগীগুলার প্রগনোসিস কিন্তু ভালো না, ইমপ্রুভমেন্ট খারাপ, এবং ওই রোগীগুলো আসলে বেশি দিন বাঁচে না, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি মেটাস্টাসিস। অসংখ্য ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও নিশ্চয়ই আমারই মতো, অর্থাৎ স্যারের কাছ থেকে যদি আরো কিছু জিনিস জানতে পারতাম তাহলে মন্দ হতো না। তবে আমাদের সময় কিছুটা শেষের দিকে। তো স্যার, আপনার কাছে আবারও আসছি, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই স্যার। আর আপনি যদি স্যার সকলকে কিছু বলতেন এবং অনুমতি দেন, তাহলে স্যার আমরা অনুষ্ঠানটি শেষ করবো স্যার। ধন্যবাদ আসলে এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য। আমি আসলে সাধারণ রোগী বা সাধারণ লোকজনের জন্য আমি একটা মেসেজ দিতে চাই, যে এই কোভিড-19 ইনফেকশনে আমাদের সবার আসলে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে, মাস্ক পরতে হবে, মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া আমরা যেন বাসার বাইরে না যাই, এবং ঘন ঘন হাত ধুতে হবে, হাত পরিষ্কার করতে হবে। এই দুইটা মিজার যদি আমরা ঠিক মতো নেই, রেগুলার যদি আমরা মাস্ক পরি এবং আমাদের হাত পরিষ্কার করি, তাহলে কিন্তু এই মহামারী, এবং আমরা যদি রেগুলার ভ্যাকসিনেশন নেই, তিনটা কাজ, মাস্ক পরা, হাত ধোয়া এবং ভ্যাকসিন নেওয়া, এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আশা করি যে এই কোভিড-19 নামক মহামারী থেকে আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই জাতিকে, সোজা কথা মানব জাতিকে আমরা রক্ষা করতে পারবো। ধন্যবাদ। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তার ব্যস্ততম সময়ের মধ্য থেকেও তিনি যে
ডক্টর টিভির স্বাস্থ্য সমাধান অনুষ্ঠানে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আর দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে চাই, নিশ্চয়ই আমাদের ফুসফুস জনিত যে যে জটিলতা হয়ে থাকে বয়স ভেদে, আপনারা সকল কিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন স্যারের বক্তব্যের মাধ্যমে। আর সবশেষে বলতে চাই, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। তবে আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টিভি এবং অবশ্যই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং রিনাসেনকে এত সুন্দর একটি আয়োজনের জন্য। আর আপনাদের সবাইকে আবারও বলতে চাই, স্যারের কথা রেস্ট ধরে অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, তাহলেই আমরা করোনা মহামারী থেকে রেহাই পাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।